এটা গেল। So if you come to the coordinated section in classwork, you will see the course outline. আমি ডেট গুলো ফিক্স করে তারপরে পাবলিশ করব, কিন্তু আগের সেমিস্টারটা যদি দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোর্স আউটলাইন আছে, থিওরি এবং ল্যাবের ইম্পর্টেন্ট লিঙ্কস আছে অনেকগুলো আসতে থাকবে। আপনাদের সোফার যেটা দেওয়া হয়েছে সেটা হলো সফটওয়্যার ইনস্টলেশন গাইডলাইন একটা দেওয়া হয়েছে, যেটা আমাদের এক এসওডি করেছে। ক্লাস রেকর্ডিং গুলো আপনারা এখানে পেয়ে যাবেন, অর্থাৎ এই ক্লাস রেকর্ডিং এর পরে আপনারা যদি প্লে লিস্টে যান, সেমিস্টার ওয়াইজ প্লে লিস্ট এখানে অলরেডি আছে। এবার একটা তৈরি করা হবে 25 সামার, সেখানে আপনারা সব রেকর্ডিং পাবেন। আপনারা যদি প্রিএমটিভ আগ বাড়িয়ে অ্যাডভান্স রেকর্ডিং দেখে আসতে চান, সেটা আপনার জন্য ক্লাসের সুবিধা হবে। সেক্ষেত্রে আপনারা পুরনো সেমিস্টারের প্লে লিস্ট থেকে যে কোনো একটা সেকশন ফলো করতে পারেন। তো এটা হচ্ছে লাস্ট ভিডিও, আর ফার্স্ট ভিডিওটা একদম নিচে আছে। আপনি যদি সেকশন 6 ফলো করতে চান, তাহলে যেমন 30 জানুয়ারি ফার্স্ট ক্লাস, তারপরে আবার সেকশন 6 3rd ফেব্রুয়ারি, তারপরে আবার সেকশন 6 5th ফেব্রুয়ারি, এইভাবে। So if you want to look into the topic in advance before coming to class, this might help to participate in the class. তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা দেখতে পারেন, ইটস আপ টু ইউ, কিন্তু আপনাদের রেকর্ডিং গুলো এখানে আসবে, ঠিক আছে? প্লাস আরো কিছু রেকর্ডিং আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এই গেল হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডিং। নাও দ্য এসওডি, আমাদের বেশ কিছু এসওডি আছে, 4জন। তাহলে 4জন এসওডি আমাদের 6 দিন, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে। 6 দিন 2 ঘন্টা করে, 2টা করে সেশন, তার মানে উইকলি 12 টিউটোরিয়াল সেশন অনলাইন আফটার ক্লাস আওয়ার্স। তো ওরা ওদের সুবিধা মতো, ওদেরও তো ক্লাস থাকে, এগুলো মিলিয়ে ওরা দিয়েছে। তো এক একজন 3টা করে সেশন নেবে পার উইক, তাহলে 12টা সেশন। ইউ আর এক্সপেক্টেড টু অ্যাটেন্ড অ্যাট লিস্ট 3 সেশনস পার উইক। ওরা অনলাইনে অটোমেটিক অ্যাটেন্ডেন্স নিয়ে নেয় গুগল মিট থেকে। সো আপনার যাতে সপ্তাহে 3টা অ্যাটেন্ডেন্স থাকে, কারণ সেটা না হলে আপনি ভালো করতে চাইলে 3টা টিউটোরিয়াল অ্যাটেন্ড করবেন, আরও বেশি করবেন আপনার ইচ্ছা, মিনিমাম 3টা যেন থাকে 12টার মধ্যে। এই অনলাইন টিউটোরিয়ালের বাইরে ওরা আপনাদেরকে ফিজিক্যালিও এভরিডে টাইম দিবে, এক একদিন এক একজন 2 ঘন্টা করে অন ক্যাম্পাস। সেক্ষেত্রে ওদের নাম্বার দেওয়া আছে, ওদের সাথে কমিউনিকেট করলে ওরা বলবে যে ওই সময় ওদেরকে কোথায় পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে সাপোর্ট সিস্টেম ইজ ভেরি গুড, এটা দেয়ার। এর বাইরে টু মি অ্যান্ড টু আদার 2 ফ্যাকাল্টিস ইউ ক্যান অ্যাপ্রোচ এনি টাইম। ওকে, গেল। এখন আমরা আসি যে how we are going to run this course. So first of all, that need to be clarified. You need to understand যে এই কোর্সটা থেকে আমরা কি করতে চাই, কিভাবে কি করব, and also you need to know what is expected from you and how you will be evaluated. Okay. তো প্রথম কোশ্চেনে যদি যাই, I don't use any board from COVID, so I write on the sketch pad and all the drawings I do on screen so that I can reuse it. It saves time. তো এই হিসাবে আমাদের একটা স্ক্র্যাচ প্যাড আমরা অলরেডি একটা বানিয়েছি আজকে। তো এগুলো সব আপনারা পাবেন, ওই ক্লাসরুমের লিংক আসতে থাকবে। ওকে, নাও বিফোর দ্যাট আপনাকে যদি প্রশ্ন করি যে এই কোর্সের অবজেক্টিভ কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস কোর্স, হোয়াট উইল বি ইউর অ্যান্সার? একটু পার্টিসিপেট করবেন সবাই, হ্যাঁ, তাহলে জিনিসটা ইন্টারেস্টিং হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা, মানে কোডিং শেখা। আচ্ছা, আর কেউ? টু মেক রিয়েল লাইফ প্রজেক্ট। আর কেউ? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? জাভা শেখা। আচ্ছা, তো জাভা শেখাটা আসলে আমাদের কোর্স অবজেক্টিভ না, এটা আমরা এই কোর্সে শিখি।
আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথন দিয়েও করতে পারি, C++ দিয়েও করতে পারি, আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করা যাবে, জাভা দিয়েও করতে পারি। তো অ্যাজ এ টুল আমরা জাভা শিখব, কিন্তু সেটা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও পসিবল। তাহলে আমাদের অবজেক্টিভ হচ্ছে টু লার্ন অ্যান্ড অ্যাপ্লাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস ইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট টু সলভ এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। তাহলে আপনি যাতে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার জন্য একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন অ্যাপ্লাইং অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস, সেটাই যাতে আমরা কিছুটা হলেও অ্যাচিভ করতে পারি, সেটাই এই কোর্সের অবজেক্টিভ, নট টু টিচ ইউ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন জাভাও আমরা এখানে শিখব, সেটা একটা টুল হিসাবে ইউজ করার জন্য। ওকে, এবং আপনি যেগুলো বলছেন ক্লাস এগুলো সবের মধ্যে ইনক্লুডেড। আসবো, আমরা আসবো। তাহলে আমরা এতটুকু অ্যাকসেপ্ট করলাম যে ল্যাঙ্গুয়েজ শেখাটা আমাদের অবজেক্টিভ না, বরং অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট গুলো বোঝা, সেটাকে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার জন্য সেই প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করতে পারা, করে ইভেনচুয়ালি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, বিল্ড করা, এইটা যাতে আমরা করে যেতে পারি, তার জন্য এই কোর্সটা। এতটুকু তো আমরা অন দ্য সেম পেজ, রাইট? কি ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ পিওসিও? আপনারা কোর্স আউটলাইন দেখে আসছেন, এই যে পিও বা পিএলও, সিও বা সিওলো বলা থাকে না, এগুলো কি? প্রোগ্রাম আউটকাম, আরেকটা কোর্স আউটকাম বা কোর্স লার্নিং আউটকাম। প্রোগ্রাম আউটকাম মানে কি? আপনার ডেফিনেশন ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রোগ্রাম? আপনার জন্য বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তাহলে এই আউটকাম গুলো কি হবে? হোয়াট ইজ দ্য আউটকাম? হু ডিসাইড? নো, program learning outcome for engineering discipline, similarly for social science discipline, for all the different discipline, এই program learning outcome গুলো বা program outcome গুলো গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে ডিফাইন করা আছে। যেমন আপনি যদি একটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে ডিগ্রি নেন, তাহলে ইউ মাস্ট হ্যাভ ইঞ্জিনিয়ারিং নলেজ। এখন সেই নলেজ উইল ভ্যারি from CSC to civil engineering to architecture, very good, কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ থাকবে। you need to be able to analyze a problem, আপনি একটা প্রবলেম অ্যানালাইসিস করতে পারতে হবে, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, আর সিএসসি হোক। আপনি একটা টিমে কাজ করতে পারতে হবে, এটা তো আর্টিস্ট না যে আপনি আপন মনে ছবি এঁকে গেলেন। এনি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন রিকোয়ার্স টিম ওয়ার্ক। তাহলে আপনি টিম ওয়ার্কে কাজ করতে পারেন কিনা, এই আউটকামটা আপনাকে অ্যাচিভ করতে হবে এট দ্য এন্ড অফ দ্য 4 years। তাহলে এরকম 12টা পিও ডিফাইন করা আছে বাই ওয়াশিংটন অ্যাকর্ড, ইজ গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজড, এটা আইবি কিছু করার নাই। টিম ওয়ার্ক, তারপরে আপনার ধরেন কমিউনিকেশন স্কিল, ওকে, মেকিং এ সলিউশন ফর ডিজাইন অ্যান্ড সলভ এ প্রবলেম, মানে মেক সলিউশন। তাহলে বা একটা প্রোটোটাইপ তৈরি করলেন, বা আমাদের ক্ষেত্রে আমরা প্রজেক্ট তৈরি করছি, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করছি, ইটস এ সলিউশন। তাহলে এরকম আপনার 12টা পিও আপনাকে মিট করতে হবে ফর দ্য ডিগ্রি। বাট হাউ ডু ইউ মিট দেম? আপনার 4 বছরের রিকোয়ারমেন্ট হচ্ছে 12টা আউটকাম অ্যাচিভ করা। কিভাবে সেটা আপনি করবেন? হাউ উইল ইউ অ্যাচিভ দেম? থ্রু দ্য কোর্সেস। তাইলে প্রত্যেকটা কোর্সের আবার কোর্স আউটকাম আছে, যে এই কোর্স থেকে দিস আর দ্য আউটকামস। এই প্রোগ্রাম আউটকামস গুলো এই কোর্স আউটকামস এর সাথে ম্যাপ করা। তাহলে আপনি একটা প্রোগ্রাম আউটকাম হয়তো কয়েকটা কোর্স থেকে অ্যাচিভ করবেন। সব কোর্সে সব প্রোগ্রাম আউটকাম স্যাটিসফাই করতে পারবে না। একটা কোর্স থেকে হয়তো খুব বেশি হলে 2টা বা 3টা প্রোগ্রাম আউটকাম স্যাটিসফাই করা যাবে, মানে ম্যাক্রো লেভেলে আরো অনেক বের করা যায়, কিন্তু সেটা আমাদের অবজেক্টিভ না। তো এই হচ্ছে আমার পিও এবং সিও।
ওকে, এখন আপনার এই কোর্স আউটলাইনে যদি আমরা একটু দেখি, স্প্রিং এরটা যদি দেখাই আপনাদের, আমার একটা দেখাচ্ছি না, ডেট গুলো ফিক্স করে তারপরে দেখাবো, মানে বিষয় একই, বাকি সব একই। তাহলে দেখেন এটা হচ্ছে আমার এই যে সিও, তিনটা কোর্স আউটকাম আছে যে স্টুডেন্ট উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টস and benefits of object-oriented design. They will also be able to decide when and why object-oriented orientation is an appropriate methodology to use in a specific software development. তাহলে এই আউটকামটা আপনি অ্যাচিভ করবেন, দ্যাট ইজ এক্সপেক্টেড। এটা হচ্ছে এই কোর্সের একটা আউটকাম, যেটা আমার এই যে প্রথম প্রোগ্রাম আউটকাম পিওএ ইঞ্জিনিয়ারিং নলেজ, এটাকে স্যাটিসফাই করে। কোর্স আউটকাম 2 তে বলা হচ্ছে স্টুডেন্ট উইল বি এবল টু অ্যানালাইজ এ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সলিউশন। এইটা আমাদের এই যে PO2 বি, যেটা প্রবলেম অ্যানালাইসিস, এটা স্যাটিসফাই করছে। And finally, you will be able to use the analysis and produce OOP system design diagrams for the problem based on the analysis and design. They will also implement an application software using OOP API, framework, libraries, etc. তাহলে সিতে কি বলতেছে, ডিজাইন ডেভেলপমেন্ট অফ সলিউশন, এটা স্যাটিসফাই হচ্ছে। ল্যাবে গিয়ে আমরা বলতেছি এটা আরেকটু হ্যান্ডস অন ওয়েতে ব্যাখ্যা করা হয়েছে। যে প্রথমটা কি, স্টুডেন্ট উইল বি এবল টু ইউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এপিআই, ফ্রেমওয়ার্কস, অনলাইন ডিজাইন টুলস, যেটা আপনার এই কোর্সে দরকার। তাহলে এটা হচ্ছে পিওই, মানে 5 নম্বর পিও। কি বলা হচ্ছে, মডার্ন টুল ইউজেস। তা আমার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আইডি, তাই না, অনলাইন টুলস, প্রোগ্রাম, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক, এগুলো হচ্ছে আমার টুল। এটা যদি রোবোটিক্স কোর্স হতো সেখানে টুলস হিসাবে আমার আরডুইনো আসতে পারতো, তাই না? আবার এটা যদি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি হয় তাহলে সেখানে আপনার যে লেথ মেশিন টেশিন এগুলো তার টুলস হিসাবে আসবে, তাহলে এটা আপনি পারেন। পরেরটাতে বলা হচ্ছে, ল্যাবের CO2 তে বলা হচ্ছে যে স্টুডেন্ট উইল বি এবল টু ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট টু ডেভেলপ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা হচ্ছে পিওআই মানে 9 নম্বর পিও, বলা হচ্ছে টিম ওয়ার্ক। আর আপনি ভাইভা দিবেন, ডেমো দিবেন ইত্যাদি, এগুলো হচ্ছে কমিউনিকেশন। তাইলে আপনি যদি বলেন যে স্যার আমি একা প্রজেক্ট করতে চাই, নন নিগোশিয়েবল, ইটস পার্ট অফ দ্য সিও, আপনাকে টিমে কাজ করতেই হবে। আপনি ডিগ্রি প্রোগ্রাম কমপ্লিট করবেন কিন্তু টিমে কাজ করেন নাই বা এটা অ্যাচিভ করতে পারেন নাই, তাহলে তো হবে না। সো দ্যাটস ওয়াই টিম ওয়ার্ক ইজ ম্যান্ডেটরি। তো বিফোর আই প্রসিড, ফটাফট আপনারা 4 জন করে টিম বানায় ফেলেন। 35 চলে গেছেন, 95, হ্যাঁ 34, 95। এলসি ম্যানেজমেন্ট ফর এ ব্যাংক, ওই যে আমদানি করতে গেলে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে এলসি, লেটার অফ ক্রেডিট, নট দ্য হোল ব্যাংক, only for the LC management part. $95. Okay, 35, 127. Okay. মডেল থানা, গুলশান মডেল থানা, এরকম একটা মডেল থানা। 127। আপনাদের কত? ও এখন আসলে 36, 83। টেলিমেডিসিন অ্যাপ,
37, 94. Cement company. For example, Lafarge Purma বা হোলসিম সিমেন্ট, যেমন একটা সিমেন্ট কোম্পানিকে মাথায় রেখে করতে হবে। 94, 38, 9. ট্রাফিক ম্যানেজমেন্ট অফ ঢাকা সিটি বা যে কোনো একটা মেগা সিটি, ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যাপ। Okay, so now you know what real world problem you are going to try to simulate. Okay, up to some extent. Okay, now assume that your problem is IRAS. Who are you? Apni ke? No, আপনি একা কেউ না। As a 4, you represent a software company. So let's say Tiger IT. তাহলে আপনারা যদি টাইগার আইটি হন, আইউবি কে? আপনার ক্লায়েন্ট। আইরাস কি? Product. Okay, so you got the contract. What do you do now? Start writing code? So what do you do now? Research and plan. What research? First of all, what the client wants. Then What the client wants to be present in the software. Okay. Then Now, then again, how do you know that? Okay. So you have to know the requirement of the software. How will you do that? requesting information or Meeting with who? client, Client IUB. the management or the stakeholders who are Stakeholders, yes, plural. Nobody knows everything. Everybody knows something. yeah. So you have to do series of exercise. Okay, meeting, discussion, interview, survey with different group of peoples. যারা stakeholder মানে যারা অ্যাপটা ইউজ করবে। So you need to understand যে who will be the stakeholders. সেটা হয়তো আপনাকে পারচেজ ডিপার্টমেন্ট থেকে বলবে, তারা আপনাকে রিডাইরেক্ট করে দিবে। So it's a long process. It takes several months actually to do the proper requirement analysis. তাহলে আপনার প্রথম কাজ হলো আগে এই স্টেকহোল্ডার কারা বা ইউজার কারা সেটা আগে জেনে নেওয়া বা বের করে নিয়ে আসা। Now once you know for IRAS the users are student, faculty, head of the department, dean of the school, department manager, controller of exam, registration officer, admission officer, financial aid officer, accountant, finance director, controller of exam, registrar, pro vice chancellor, board trustee member, okay, librarian, library executive, canteen manager, security in charge, হাবি জাবি 30-40টা ইউজার। So next what you do? So now you know, এখন আপনি এই প্রত্যেকটা গ্রুপকে ডেকে ডেকে ইন্টারভিউ, ভাইভা, ডিসকাশন, মিটিং, দরকার হলে সার্ভে করা, এগুলো করে করে আপনার কি করতে হবে? সবার ফাংশনালিটি নট সেম উইদিন দ্য অ্যাপ। তাহলে কার জন্য অ্যাপের মধ্যে কি ফাংশনালিটি থাকবে এটা এখন আপনাকে খুঁজে বের করতে হবে। So you have to identify the goals for each of the users. এখন as a student, what is your goal? কোর্স রেজিস্ট্রেশন করা, বিল পে করা, টু উইথড্র কোর্স, ড্রপ কোর্স,
declare major minor, faculty, print transcript, okay, then We just schedule it. okay, so you can list 20 tasks that you want to perform using IRS. Similarly, you can identify 20, 30 tasks per faculty for each of the users. So it's not possible for you to manage the volume of the requirement. So you have to cap it. So tahole you list down all possible users relevant for your application, and then you cherry pick 2 for each of the team member. তাহলে আপনার টিমে 4 জনের জন্য 8টা ইউজার পিক করেন, those are important users. Okay, so now you pick, for example, student and faculty. So you take responsibility of these 2 users. He takes responsibility of finance registration officer and admission officer. He takes responsibility of accountant and librarian, like that. So now you reduce your or limit your user or stakeholder to 8. Why? Because we have to pull it within 2 months. Okay, the whole project. Okay. Then for each users there can be tens of functionalities. But again you have to limit here. So pick 8 goals per user. Okay. So therefore at the end there will be 64 working functionalities for your application distributed among 8 different users. Now it may not be representative because it's partial thing, but that's okay. Here we are actually trying to simulate. And in this course we will follow the industry standard, okay, from the beginning. তাহলে ইন্ডাস্ট্রিতে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিভাবে ডেভেলপ হয় সেই প্রসেসটাকে আমরা ফলো করার চেষ্টা করব। Okay, any questions so far? I'm expecting few questions. Ji. 34 number. LC management. Let's say you are rank on cars. So you import car from Japan and sell it here. বা আপনি ধরেন জাপান পার্টস জাপান থেকে বিভিন্ন গাড়ির পার্টস ইম্পোর্ট করে বিক্রি করেন। তাহলে আপনি এখন চাইলেই যে কোনো পার্টস ইম্পোর্ট করতে বা কোনো কিছু ইম্পোর্ট করতে হলে আপনাকে যে সাপ্লাই দিবে সে তো এক্সপোর্টার, আপনি ইম্পোর্টার। তাহলে ইউ নিড টু বি অ্যাসিওর যে আমি যে টাকা দিয়ে দিব প্রোডাক্ট যদি না পাই, প্রোডাক্ট যদি না পাঠায়, অথবা রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি প্রোডাক্ট স্পেসিফিকেশন না মিলে, তাহলে তো আমি ধরা। আবার যে এক্সপোর্টার সে ভাববে যে আমি যদি টাকা না পাই, মাল তো পাঠাই দিলাম, ও যদি টাকা ঠিক মতো না দেয়, তাহলে গ্যারান্টার কে? ব্যাংক অফ ইম্পোর্টার কান্ট্রি অ্যান্ড ব্যাংক অফ এক্সপোর্টার কান্ট্রি, দুইটা ব্যাংক এখানে মিডলম্যান হিসেবে কাজ করবে। এবং সেইটাই হচ্ছে লেটার অফ ক্রেডিট। ওকে, ক্রেডিট মানে আপনাকে লেটার অফ ক্রেডিট ইস্যু করতেছে, যে ব্যাংক তখন দায়িত্ব নিচ্ছে। ওকে, নাও ইট ইনক্লুডস লট অফ থিংস। ওকে, আপনার C&F ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্সি থেকে শুরু করে পোর্ট, শিপিং কোম্পানি ইনভলভমেন্ট, সবকিছুই ইজ টাইড উইথ দিস এক্সপোর্ট ইম্পোর্ট। ওকে, তো এখানে ব্যাংকের একটা রোল থাকে এলসি, এবং এলসি ম্যানেজমেন্টের জন্য আপনি একটা অ্যাপ চিন্তা করতে হবে ফর দ্য স্টেক হোল্ডার্স। ওকে, তাহলে আপনার এখানে স্টেক হোল্ডার হলো C&F এজেন্ট, এক্সপোর্টার ইটসেলফ, ইম্পোর্টার, ব্যাংক অফিসিয়ালস, তারপর আপনার ফাইন্যান্সিয়াল রেগুলেটর যেমন বাংলাদেশ ব্যাংক রিপ্রেজেন্টেটিভ, তারপরে আপনার কাউন্টারপার্ট ব্যাংক রিপ্রেজেন্টেটিভ মানে ফরেন ব্যাংক রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, এইভাবে আপনাকে স্টেক হোল্ডার 8টা পিক করতে হবে, 4 জন। এটা আলাদাভাবে আলোচনা করা যাবে, কিন্তু এখন আমরা আমাদের প্রসেসটা নিয়ে একটু আলোচনা করি। এটা বোঝা গেল যে কি হচ্ছে জিনিসটা? ওকে, ঠিক আছে। তো এখন এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আপনি করবেন, এটা না করা পর্যন্ত কিন্তু ইউ ক্যানট গো ফর দ্য নেক্সট স্টেপ অফ দ্য ডেভেলপমেন্ট।
because unless as a team you are sure about the requirements of the application, you cannot actually go for the design part. Okay, তো এই ডিজাইন পার্টে যাওয়ার জন্য আপনাকে আগে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কমপ্লিট করতে হবে। So after Eid vacation, you have to submit a requirement analysis report. আপনাদের এই কোর্সে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই, প্রোগ্রামিং কোর্সে যেটা থাকে। কারণ হলো আপনাদের এই প্রজেক্টটা ইজ নট এ স্প্রিন্ট, দিস ইজ এ ম্যারাথন। ওকে, you have to work throughout the semester for this project. From today. From day one, you have to start working on your group project till the final submission date, okay, of your entire project. তো কাজে এইখানে আপনি যদি কাজ ফেলে রাখেন, 48 ঘন্টা ঘুমাবো না, পরীক্ষার আগে পাঠাই দিব, তখন 48 ঘন্টাকে আপনি উইথড্রর পথ খুঁজবেন, কিভাবে উইথড্র দেওয়া যায়, কারণ ওই যে 48 ঘন্টার জন্য রেখে দিচ্ছেন সব। এইভাবে এটা কাজ করবেন, এটা আপনাকে রেগুলারলি চারজনে মিলে আলাপ আলোচনা করে জিনিসটাকে একটা প্রোগ্রেশনের মধ্যে রাখতে হবে, সো দ্যাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যান প্রডিউস এ প্রজেক্টটা লেন্দির বিষয় না, প্রজেক্টটা হলো আপনাকে প্রিন্সিপালস গুলো বুঝে সেটাকে অ্যানালাইসিসে অ্যাপ্লাই করে সেটার বেস করে ডিজাইন করে তারপরে আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন। ইট টেকস টাইম, এবং একটার আউটকামের উপর আরেকটার অ্যাক্টিভিটি ডিপেন্ডেন্ট। তাহলে আপনি অ্যানালাইসিস না করলে আপনি সিস্টেম ডিজাইন করতে পারছেন না, সিস্টেম ডিজাইন না করা পর্যন্ত আপনি ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারছেন না, এন্ড ইভেনচুয়ালি আপনি কোডিং কিছুই করতে পারছেন না। তো আপনি যদি অ্যানালাইসিসই ফেলে রাখেন শেষ পর্যন্ত, তাহলে আপনি আসলে তখন কিছু হবে না। তখন আপনি টাকা দিয়ে কোনো জায়গা থেকে প্রজেক্ট এনে জমা দিবেন এবং আপনি ধরা খেয়ে কোর্সে ফেল করবেন। প্লেজারিজম ডিটেক্টেড মানেই ফেল, সেটা কুইজের জন্য হইলেও ফেল, যে কোনো কাজের জন্য। তাহলে আপনাকে পুরো সেলফ কন্ট্রিবিউশন দিয়ে করতে হবে, কম পারেন বেশি পারেন নিজেকে করতে হবে। তাহলে এটার জন্য এই স্টেপগুলো আমি জানি যে এগুলো না করলে, এটা না করলে ওইটা হবে না, ওইটা না করলে ওইটা হবে না, এবং প্রত্যেকটার জন্য তো মিনিমাম কিছু টাইম আপনাকে দিতে হবে। তাহলে ওইভাবেই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করা। তো কাজেই অ্যাসাইনমেন্টের জায়গায় আপনাকে এই প্রজেক্ট মাইলস্টোন গুলো সাবমিট করতে হবে টাইম টু টাইম। এগুলোই এক একটা লার্জ অ্যাসাইনমেন্টের মতো, বুঝতে পেরেছেন? তো তাহলে আপনি ঈদের বন্ধের মধ্যে নিজেরা যতটুকু পারেন ফার্স্ট ভার্সনটা দিবেন। ফার্স্ট ভার্সনটাই ফাইনাল না, এখানে ভুল ত্রুটি থাকতে পারে, দ্যাটস ওকে, কিন্তু দিতে হবে। কিন্তু আপনি যদি না দেন, তাহলে ফাইনাল ভার্সনে যাই দেন না কেন, আপনার এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মার্ক আপনি পাবেন না। হ্যাঁ, কারণ আপনাকে তো একটা ফাইনাল ভার্সন দিবেন। আপনি যখন ফাইনাল প্রজেক্ট সাবমিট করবেন তখন একটা রিফাইন্ড বেস্ট ভার্সনটা দিবেন, ওইটাকে আমরা গ্রেড করব, প্রোভাইডেড আপনি টাইমলি ডেডলাইন অনুযায়ী ইনিশিয়াল ভার্সনগুলো দিয়েছেন। ইনিশিয়াল ভার্সন যদি না দেন, তার মানে কি আপনি কাজ করছেন না। তাহলে আপনি ইনিশিয়াল ভার্সন দেন নাই মাইলস্টোন 1, মাইলস্টোন 2 ইনিশিয়াল ভার্সন দেন নাই, হঠাৎ করে 7 দিনের মধ্যে আপনি ফুল প্রজেক্টে ভালো ভালো জিনিস করতে দিলেন, তার মানে কি এটা আপনি অ্যাকোয়ার করছেন কারোর কাছ থেকে, নিজে তো করতে পারেন নাই। কারণ নিজে তো করতে হলে আপনাকে টাইম দিয়ে সেটা করতে হবে। তো ফার্স্ট ভার্সন আপনি দিয়েছেন মাইলস্টোন 1, মূল ত্রুটি যাই থাকুক সেটা আপনি ওভার দ্য টাইম ঠিক করছেন। সেকেন্ড ভার্সনে দিয়েছেন ক্লাস ডায়াগ্রাম, সেটাতেও ভুল থাকতে পারে, থাকে ন্যাচারালি, ওগুলো আমি মাইন্ড করি না। কিন্তু আপনি যে কাজ করছেন তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আপনাকে রাখতে হবে। You have to keep a digital footprint of your work in progress. If you fail to show work in progress, you will not get mark in the final version. However good it is, doesn't matter. কারণ তখন জিনিসটা হচ্ছে যে আপনি কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে জিনিসটা অ্যাকোয়ার করছেন বা কেউ আপনাকে হেল্প করছে, বুঝাইতে পারছি? তো এটা শুধু আমার সেকশন বলে না, অল 8টা সেকশনে একই কাহিনী। এটা কোঅর্ডিনেটেড কোর্স, অল দ্য ডেডলাইনস অফ ডেলিভারেবলস উইল বি সেম। ওই ডেটগুলো আমি ফাইনাল করে আজকে আপনাদের কোর্স আউটলাইন দিয়ে দেব। ওকে জি, এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। কাজে এখন যত তাড়াতাড়ি আপনি রিক্রুট করবেন তত আপনার জন্য ভালো। আপনি যদি অ্যাড ড্রপ পর্যন্ত বসে থাকেন 2 জন রিক্রুট করতে, আমি কিন্তু গ্রুপ বানাই দিছি, তাহলে আপনার গ্রুপে একজন কম আছে,
আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করে এখানে যারা নাই তাদের মধ্যে থেকে একজনকে রিক্রুট করে ফেলেন এবং তাকে বুঝাই দেন কি করতে হবে। তাহলে কারণ আপনাদের তো গ্রুপ ডিসকাশন করতে হবে, গ্রুপ ডিসকাশন না করলে হবে না। কারণ যদিও আপনি ইউজার ভাগ করে নিয়েছেন, ইউজারের টাস্ক গুলো ভাগ করে নিয়েছেন, কিন্তু আপনাদের কাজের মধ্যে ডিপেন্ডেন্সি থাকবে। তো এগুলো নিজেদের মধ্যে যদি কোঅর্ডিনেশন আন্ডারস্ট্যান্ডিং না থাকে, ডিপেন্ডেন্সি তো আপনি ফুলফিল করতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নিডেড। আপনি যদি অ্যাড করেনও, হ্যাঁ, এই যে এখানে দেখেন 2 জনের গ্রুপ আছে বা 3 জনের গ্রুপ আছে, এদের কারোর সাথে আপনি যদি অ্যালাইন থাকেন কাজ শুরু করে দেন। অ্যাড করতে পারলে করলেন, না পারলে নাই। ঠিক আছে, বসে থাকেন না। অ্যাড ড্রপ 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহে কাজ আগায় যাবে অনেক। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, জি, কি দেওয়া হয়েছে? হ্যাঁ, কোর্স আউটলাইনই থাকবে। আমি আপনাকে বললাম না যে স্প্রিং এর কোর্স আউটলাইন কেন দেখাচ্ছি, সামারের ডেট গুলো আমি ফিক্স করি নাই। কোর্স আউটলাইনের একদম লাস্ট পেজে আপনি দেখবেন যে ইম্পর্টেন্ট ডেটস, এই যে ইম্পর্টেন্ট ডেটস গুলো দেওয়া আছে। যেমন স্প্রিং এ কি ছিল, গ্রুপ ফর্ম হইলো 28 তারিখ, 30 মানে জানুয়ারির শেষে, আর ফেব্রুয়ারির মাঝামাঝি বলা হচ্ছে এই মাইলস্টোন 1 অর্থাৎ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট ফার্স্ট ভার্সন। ঠিক আছে, তাহলে আপনাদের এই যে মের শেষে হচ্ছে গ্রুপ ফরমেশন, ঈদের বন্ধের পরেই আপনাদের সাবমিট করে দিতে হবে। আপনার তো 16টা গোল, 16টার মধ্যে অন্তত 4টা, মানে গোল 16টাই ডিটেক্ট করবেন, কিন্তু 4টা গোলের আবার ওয়ার্কিং প্রসেস লিখতে হবে। দ্যাট ইজ পার্ট অফ ইউর রিপোর্ট। খালি আমি বললাম যে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স, এইটা একটা স্টুডেন্টের গোল। আপনার ক্লায়েন্ট হচ্ছে আইইউবি, ইউ আর টাইগার আইটি। ইউ 1 মাস ধরে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলেন আইইউবির সাথে, বিভিন্ন গ্রুপের সাথে বসে টসে, আলটিমেটলি আপনি এটা রেজিস্ট্রার অফিসের সাথে কথা বলে সিদ্ধান্তে আসলেন যে ওরা বললো যে স্টুডেন্টরা কোর্স রেজিস্ট্রেশন করতে পারবে। তো এইটুকু জানলেই তো হবে না। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ কোর্স রেজিস্ট্রেশন, ইউ হ্যাভ টু অলসো নো দ্যাট। Your domain knowledge is software development, not insurance company, nor the university operations. Okay? Nor আপনার কি টপিক, ট্রাফিক ম্যানেজমেন্ট। হ্যাঁ, ট্রাফিক ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে এটা তো আপনার ডোমেন নলেজ না। একটা হসপিটাল কিভাবে কাজ করে, একটা এলসি ম্যানেজমেন্টের জন্য ব্যাংক কিভাবে অপারেট করে, এটা তো আপনার ডোমেন নলেজ। আপনার ডোমেন নলেজ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কারণ আপনি একটা আইটি কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন। তাইলে আপনাকে শুধু কি কাজ এটা জানলেই তো হবে না, কাজটার মেকানিজম কি এটাও তো জানতে হবে। দ্যাট মে বি ম্যানুয়াল প্রসেস, কারণ তাদের কিছু রুলস রেগুলেশন থাকতে পারে, সেগুলো ফলো করতে হবে। তাদের কিছু অ্যাপ্রুভালের বিষয় থাকতে পারে, সেগুলো নিতে হবে। দ্যাট ক্যান বি পার্ট অফ দ্য প্রসেস। তাহলে সেটা আপনার জানতে হবে না, সেটা হচ্ছে ওয়ার্কফ্লো। তাহলে আপনাকে প্রত্যেকটা গোলের জন্য ওয়ার্কফ্লো বানাতে হবে আলটিমেটলি। কিন্তু আপাতত ফার্স্ট ভার্সনে আপনি 16টা না পারলে অন্তত 4টা যেন থাকে। অবশ্যই বলা যাবে, কিন্তু আমরা আগে বোঝার চেষ্টা করতেছি কোর্সে কি হবে। বলবো, সমস্যা নেই। আপনারা ঈদের বন্ধের আগে আরো বেশ কিছু কয়টা ক্লাস পাবেন ঈদের বন্ধের আগে? হ্যাঁ, ল্যাব সবাই ধরবেন। তাহলে আজকে একটা, 27 তারিখে 2টা পাচ্ছেন, তারপরে তারপর হচ্ছে স্যার একদম 2 তারিখ, না স্যার 1 তারিখ, স্যার 1 তারিখে একটা, 3 তারিখে 2টা, তার মানে স্যার 2টা একটা 3টা। 3 তারিখে আমাকে পাবেন না, 3 তারিখে আমি ছুটি। তাহলে স্যার 2টা একটা 3টা 2 তারিখ পর্যন্ত লাস্ট, স্যার। মানে 3-4 যদি আইবি ছুটি নাও দেয়, আই উইল বি অন লিভ। Then sir we will get the class on the 27 and 1. 27 আর 1 আজকেরটা তো শেষই হয়ে যাচ্ছে, আরো 3টা ফুল ক্লাস পাচ্ছেন। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে অত চিন্তা করার কিছু নাই, এর মধ্যে অনেক আলোচনা হবে। হ্যাঁ, আপনার মনে এখন যে প্রশ্ন এবং আরো যে প্রশ্ন রাতের বেলায় আসবে, এগুলো সব অ্যান্সার দেখবেন যে আপনি পেয়ে গেছেন। আমরা টেমপ্লেট দিয়ে দেবো রিপোর্টে। আপনি যে রিপোর্টটা বানাবেন ওটা টেমপ্লেটই দিয়ে দেওয়া হবে।
আপনি শুধু বসাবেন, ওকে, এবং সেটার স্যাম্পল ওয়ার্কফ্লো দেওয়া আছে ওখানে, সেটাও পাবেন, সেটাও এক্সপ্লেন করে দেওয়া হবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয়ের কারণ একটাই যে আমি এফোর্ট দিতে চাই না, এফোর্ট না দিয়ে আমি গ্রেড পেতে চাই, ওইটা কিন্তু হবে না। আপনাকে কাজ করতে হবে, ওকে, কাজ করলে সমস্যা নাই। ওকে, এখন আসেন আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি। আপনাদের ইভ্যালুয়েশনটা হবে কুইজ। কুইজ হচ্ছে 10 মার্কস। কারো কোনো, হ্যাঁ, 3টা কুইজ, গুগল ফর্ম লেখাই আছে। So each quiz will have 10 questions with multiple choice options. You don't need to write anything. এইটা থিওরি আর ল্যাবের জন্য আলাদা কিছু নাই, এটা ইন্টিগ্রেটেড কোর্স। আপনি একটা এনরোল করলে আরেকটা এনরোল না করে পারবেন না। থিওরি সেকশন 4 আর ল্যাব সেকশন 6 এটা হবে না। আমি থিওরিতে গ্রেড পোস্ট করলে ল্যাবে একই গ্রেড চলে যাবে, বা আমি যদি ল্যাবে আগে গ্রেড পোস্ট করি থিওরিতে একই গ্রেড চলে যাবে। আলাদা ফ্যাকাল্টি না, সেম ফ্যাকাল্টি। সো কাজে এখানে আমরা সব ক্লাসেই ল্যাবের কাজ করব, সব ক্লাসেই কিছু ডিসকাশন হবে, ওকে। কিন্তু কোর্স আউট টেকনিক্যালি যেহেতু দুইটা আলাদা কোর্স, তো কোর্স আউটলাইনের ইভ্যালুয়েশনটা আমাদের যে 30 মার্কস প্রজেক্ট, এই যে 30 মার্কস প্রজেক্ট, এইটার ব্রেকডাউনটা ল্যাবের ওখানে দেওয়া আছে। তাহলে আপনার প্রজেক্টে 30, এই 30 কিভাবে সেটা ল্যাবের কোর্স আউটলাইনে অলরেডি দেওয়া আছে। এটা স্প্রিং এর ভার্সনটা দেখাচ্ছি, আমার ভার্সনটা ডেট গুলোর কারণে দেওয়া হয় না, ডেট গুলো হলে আপনারা আজকে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে আপনার 30 মার্ক থেকে আসবে, এই যে এখানে বলা আছে, এই যে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্টটা দিবেন, এটাতে 30 এর মধ্যে 3 এখান থেকে আসবে। আর এটা যদি আপনি ফার্স্ট ভার্সন না দেন, এই 3-এ আপনি 0। ফাইনাল ভার্সনে যত ভালোই থাকুক, যেহেতু আপনি ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখাইতে পারেন নাই, এইটাতে আপনি 0। তাহলে আপনার প্রজেক্ট হয়ে গেল 27। বুঝতেছেন? এইভাবে মাইলস্টোন গুলো আপনাকে টাইমলি দিতে হবে। তাইলে কি হবে, এই মাইলস্টোন দেওয়ার কারণে আপনার প্রজেক্টটা দাঁড়ায় যাবে। ঠিক আছে, ওকে। শেষে গিয়ে আপনি শুধু ফাইন টিউনিং করবেন, এই জন্য এখানে ফেলে রাখা যাবে না। এসওদিদের কাছে জিজ্ঞেস করেন, ওরা একই কথা বারবার বলে, ফেলে রেখো না ভাই, ফেলে রেখো না ভাই, ওরা এই কথাই বলবে। ঠিক আছে, প্র্যাকটিসটা রেগুলার করবেন। এই কোর্সে মুখস্থ করার কিছু নাই। সো কাজেই যাদের মুখস্থ নিয়ে অ্যালার্জি আছে তাদের জন্য ভয় পাওয়ার কিছু নাই। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং, ওকে। তো তাহলে এটা আমরা বুঝতে পারলাম। মিডটার্মে আপনারা কি করবেন, 20 মার্ক, 20% অফ ইউর গ্রেড উইল কাম ফ্রম মিডটার্ম। তো এখানে আপনাকে একটা প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেমটা আপনি পিসিতে সলভ করবেন, পিসি বেসড, ওকে। ল্যাপটপ মানে ল্যাপটপে করবেন, ল্যাপটপে আপনার নিজের, কারণ পিসিতে প্রবলেম হইতে পারে, ল্যাবের পিসি এটা 10 জন ইউজ করে, হ্যাঁ, কোনটা কি কখন ফাইল ডিলিট হয়ে গেছে ইউ ডোন্ট নো, কোথায় পাথ নষ্ট হয়ে গেছে। আর আপনি অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট ইউ শুড বি মোবাইল অল টাইম রেডি উইথ কম্পিউটিং ফ্যাসিলিটি। তাহলে আপনি একটা ল্যাপটপ আশা করি আছে সবার, তাহলে ল্যাপটপটা রেডি করে নেবেন। ইনস্টলেশন গাইডলাইন ক্লাসরুমে অলরেডি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। আমাদের এসওডি অলরেডি একটা ভিডিও তৈরি করছে ওটার জন্য, ওটা ফলো করবেন, করে নিন, ওকে। আচ্ছা, এখন আমি আপনাদের কিছু কোশ্চেন করব। যেহেতু আমি বোর্ড ইউজ করব না, মানে কোভিড এর সময় থেকে বোর্ড ইউজ করা বাদ হয়ে গেছে, সো আই রাইট অন দ্য স্ক্রিন and preserve that, and I also draw on the screen and save that drawing, যাতে একই ড্রয়িং আমাকে বারবার ড্র করে সময় নষ্ট করতে না হয়। একটা ড্রয়িং করতে গেলে সময় নষ্ট, ড্রয়িংটা জাস্ট ওপেন করে আই ক্যান শো ইউ। নিউ ড্রয়িং হলে আমি এটা ইনস্ট্যান্টলি ড্র করে ফেলবো, আর যদি এক্সিস্টিং ড্রয়িং ইউজ করার হয় অল দ্য ড্রয়িংস আর দেয়ার। সো কাজেই আমাদের ওই ক্ষেত্রে টাইমটা খুব বেশি নষ্ট হবে না। সো যে লেখালেখির কাজটা, এটাকে আমরা বলছি স্ক্র্যাচ প্যাড। সো দেয়ার ইজ এ স্ক্র্যাচ প্যাড অলরেডি ফর সামার 25, আজকে থেকে শুরু। তো এখন আপনাকে যদি কোর্স করি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস কোর্স, আপনারা বললেন এই কোর্সটা করেছেন যে লার্ন অ্যান্ড অ্যাপ্লাই object principle in application software development to solve a real world problem. So you got your problem also. Next question,
হোয়াট ইজ পিওসিও, এগুলো আলোচনা হয়ে গেছে, কিভাবে কাজ করতে হবে এগুলো বোঝানোর জন্য। আচ্ছা, এখন আসেন একটা লেমেন্স টার্মে যদি বলা হয় হোয়াট ইজ প্রসেস, তাহলে আমরা বলতে পারি যে সেট অফ স্টেপস টু অ্যাচিভ সাম টাস্ক। কোনো কিছু করার জন্য যদি একটা নির্দিষ্ট সেট অফ স্টেপস ফলো করতে হয়, we can call it a process। তা আপনি একটা রুটি বানাবেন, এটার একটা প্রসেস আছে। আপনি ধাপ করে আটা দিলেই তো রুটি হবে না, ওটাকে একটা নির্দিষ্ট রেশিওতে ওয়াটার সল্ট মিক্স করতে হবে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওইটাকে আপনার ব্লেন্ড করতে হবে, একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি আসলে দেন ইউ ক্যান ফ্ল্যাটেন ইট অ্যান্ড তখন সেটা আপনি শেখলে পরে রুটি হবে। তাহলে এভরিথিং এনি টিপিক্যালি এ টাস্ক হুইচ ইজ নট এ ওয়ান স্টেটমেন্ট টাস্ক, হুইচ ইজ এ কম্পাউন্ড টাস্ক, হ্যাজ এ প্রসেস। তাহলে প্রসেস আমরা কি বলতে পারি, যদি সিম্পলিস্টিক ওয়েতে বলতে চাই, সেট অফ স্টেপস টু অ্যাচিভ এ টাস্ক। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন যদি করা হয়, ইজ সাবমিট গ্রেড এ প্রসেস? আমি ফ্যাকাল্টি হিসেবে গ্রেড সাবমিট করতে চাই, তাহলে ইজ ইট এ প্রসেস? ইয়েস, ইয়েস, বিকজ ইট হ্যাজ এ সেট অফ স্টেপস টু বি ফলোড। যে আমাকে প্রথমে ইয়ার এবং সেমিস্টার সিলেক্ট করলে আমার কোর্সগুলো লোড হবে, তারপরে সেখান থেকে আবার কোর্স সিলেক্ট করলে সেকশনগুলো লোড হবে, সেকশন সিলেক্ট করলে স্টুডেন্ট লিস্ট লোড হবে, তখন প্রত্যেকটা স্টুডেন্টের পাশে কম্বো বক্স থেকে ড্রপডাউন থেকে আমাকে গ্রেড সিলেক্ট করতে হবে। তারপর আমি গেট টোকেনের জন্য রিকোয়েস্ট করব, ইমেইলে টোকেন আসবে, সেই টোকেন ইনপুট দিতে হবে, তারপর আমার যে গ্রেড শিট পিডিএফ সেটার আবার আমাকে অ্যাটাচ করতে হবে, তারপর আমি সাবমিট করব। তাহলে আমাকে একটা সেট অফ স্টেপস ফলো করতে হচ্ছে। সো গ্রেড সাবমিশন ইজ এ প্রসেস। ওকে, আচ্ছা। Now, is grade submit grade a goal of the faculty user for IRAS? এটা কি ফ্যাকাল্টি যদি একটা ইউজার হয় IRAS এর, তার জন্য কি এটা একটা গোল হতে পারে? ওকে, পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইজ লগইন এ প্রসেস? ইয়েস। কেন? কারণ লগ ইন করতে গেলেও একটা সেট অফ স্টেপস ফলো করতে হবে। ওকে, ঠিক আছে। ইজ লগ ইন এ গোল? নো, হতে পারে। সো ক্যান ইট বি এ গোল? সাবমিট গ্রেড ইজ এ প্রসেস, it is also a goal. Login is a process. Now, is it also a goal? No. Yes. Goal na. What is goal? Define goal. আমরা বললাম যে গ্রেড সাবমিট ইজ এ প্রসেস, also is a goal. Login also is a process, but it is not a goal. তার মানে every goal is a process, but not necessarily every process is a goal. Why not? তার মানে গোলটা তাহলে কি? আমি যখন বলছি ইটস এ গোল, তখন বলতে হবে কার গোল? হান্টিং ডিয়ার ইজ এ গোল অফ হোম? ইউ? নো, হান্টার বা লায়ন বা টাইগার। তার কোন রোলকে সাপোর্ট করে উইদিন দ্য কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, দেন ইটস এ গোল। নাও সাবমিট গ্রেড fulfills my duty as a faculty within the context of IOB. Yes, sir. So it's a goal. Course registration fulfills as a student your purpose. That's my goal. আমাকে লগ ইন করতে হবে ফ্যাকাল্টি হিসাবে, এটা আমার চুক্তিপত্রে কোথাও লেখা নাই। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে তো এটা, আমার টিওআর ফ্যাকাল্টি ম্যানুয়ালে কোথাও বলা নাই যে লগ ইন করা আপনার ডিউটি। বাট আমার ফ্যাকাল্টি ম্যানুয়ালে বলা আছে যে আপনাকে প্রপারলি ক্লাস নিতে হবে, গ্রেড সাবমিট করতে হবে, ক্লাসের অ্যাটেন্ডেন্স নেবেন, স্টুডেন্ট অ্যাডভাইজিং করবেন, এগুলো ফ্যাকাল্টি হিসেবে আপনার দায়িত্ব।
So these are your role as a faculty at IUB or any university. তো তাহলে সেই কাজের জন্য যদি কোনো প্রসেস থাকে সেইটাকে আমি গোল বলবো। এখন লগ ইনটাও একটা প্রসেস, আমার লগ ইন করতে ভালো লাগে তাই লগ ইন করি, পারপাসলেস, তাই না? কিন্তু আসলে তো আপনি লগ ইন করার জন্য লগ ইন করেন না, আপনি লগ ইন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন কোর্স রেজিস্ট্রেশন করার জন্য বা অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য বা গ্রেড সাবমিট করার জন্য। তাহলে প্রসেস হইলেই সেটাকে গোল বলা যাবে না। এই আলোচনাটা আমার উদ্দেশ্য হলো যে হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গোল, অ্যান্ড পিপল ডু মিস্টেক। ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি বলছি যে অনেকে এই নন গোল প্রসেসগুলোকে গোল হিসাবে লিস্ট করে বসে থাকে, এবং তখন তাদেরকে বলা হয় যে এগুলো চেঞ্জ করে। তো আপনার চেঞ্জ করার স্কোপটাই আপনি কমায় দেন, শুরু থেকেই চিন্তা করেন যাতে চেঞ্জ করতে না হয়। মানে একটা ফ্যাকাল্টি আমার ওয়েবসাইটে যা অ্যাক্সেস করতে পারবে, জি স্টুডেন্ট তো তা অ্যাক্সেস করতে পারবে না, তো সেই অ্যাক্সেস করার জন্য তো হচ্ছে লগইন করতে হবে। হ্যাঁ, কিন্তু অ্যাক্সেস মানে কি করার জন্য আমি ফ্যাকাল্টি হিসাবে আইরাস ব্যবহার করব কেন? আচ্ছা বলেন, ট্রান্সক্রিপ্ট, ভিউইং ট্রান্সক্রিপ্ট, এটা কি গোল? মানে প্রিন্ট ট্রান্সক্রিপ্ট বা ভিউ ট্রান্সক্রিপ্ট কার গোল? কোন ইউজার? But as a faculty, I can also view your transcript. Is it my goal? No, sir. No. আমি কেন আপনার ট্রান্সক্রিপ্ট দেখতে যাব? আমার ট্রান্সক্রিপ্ট খুলে দেখতে ভালো লাগে তাই আমি ট্রান্সক্রিপ্ট দেখি? অ্যাক্সেস আছে বলেই আমি আপনার ট্রান্সক্রিপ্ট দেখি কেন? না, আমার কি ফ্যাকাল্টি ম্যানুয়ালে বলা আছে স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট দেখা লাগবে? তাহলে আমি আপনার ট্রান্সক্রিপ্ট দেখবো কেন? কি প্রয়োজন? হ্যাঁ, অ্যাডভাইস স্টুডেন্ট, এইটা আমার গোল, এটা আমার ফ্যাকাল্টি টিউর এর মধ্যে আছে। তাইলে ফ্যাকাল্টি ইউজারের জন্য একটা গোল হবে যে অ্যাডভাইস স্টুডেন্ট। নাও পার্ট অফ দ্য অ্যাডভাইস স্টুডেন্ট আই হ্যাভ টু লুক ইনটু ইউর ট্রান্সক্রিপ্ট। তো ট্রান্সক্রিপ্ট ভিউ করা অ্যালোন ইজ নট মাই গোল, but my goal is bigger task which is advise student. Part of that subtask is have a viewing transcript also, but viewing transcript itself is not a goal for faculty, but it may be a goal for you. So, sir, it's something like this. Someone's goal can just be a simple step for another user. Someone's goal, it depends on the user and the task. Okay, এখন এটা আপনাকে রিলেভেন্স এস্টাবলিশ করতে হবে, আপনাকে জাস্টিফাই করতে পারতে হবে। এটা পুরো একটা সাবজেক্টিভ জিনিস। আপনার অর্গানাইজেশনাল কনটেক্সটে ওই ইউজারের রোল কি, বেসড অন দ্যাট আপনাকে লজিক্যালি এটাকে জাস্টিফাই করতে হবে। কোনটা? কেন? মানে ফ্যাকাল্টি লগ ইন করবে কেন? তাহলে গ্রেড সাবমিট তার গোল, লগ ইনকে আপনি গোল, পূর্ব শর্ত মানে এটা রিকোয়ারমেন্ট হলেই সেটা গোল হবে কেন? গোল হচ্ছে পারপাস। পারপাস, হোয়াট ইজ মাই পারপাস? আমরা স্যার লগইন হচ্ছে একটা ওয়ার্কফ্লো, সব প্রসেসেরই ওয়ার্কফ্লো থাকে, সেট অফ স্টেপসটাই হচ্ছে ওয়ার্কফ্লো। এভরি প্রসেস হ্যাজ এ স্টেপস ওয়ার্কফ্লো, কিন্তু প্রসেস হইলেই সেটা গোল হবে না। হ্যাঁ, ফাইনাল ডেস্টিনেশন ওরকম না। গোল হচ্ছে যে এইটা এই ইউজারের একটা অবজেক্টিভ ফুলফিল করে। তাহলে আমার একটা অবজেক্টিভ কি? আমার ফ্যাকাল্টি হিসেবে আমার অবজেক্টিভ কি? আপনাকে অ্যাডভাইস করা, আপনার গ্রেড দেওয়া, আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া, আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া, মিটিং কল করা, তাই না, এক্সাম নেওয়া, এগুলো আমার অবজেক্টিভ। লগ ইন করা তো আমার অবজেক্টিভ না, সাইন আউট করা তো আমার অবজেক্টিভ না, কিন্তু এগুলো করতে হচ্ছে টু এস্টাবলিশ মাই অথেন্টিকেশন অ্যান্ড সিকিউরিটি। সেগুলো আমার পার্ট অফ মাই ওয়ার্ক ফ্লো অফ দ্য বিগার গোল, বাট দে দেমসেলভস আর নট গোলস। মানে আমার অবজেক্টিভ কি, আমি কে? এখন গ্রেড সাবমিশন ফ্যাকাল্টির গোল হইতে পারে, কিন্তু এটাকে অ্যাকাউন্টেন্টের গোল হবে না, কখনোই না, তাই না? এটা কি হেড অফ দ্য ডিপার্টমেন্টের গোল হবে? নেভার। ইভেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্যানট সাবমিট গিভ ইউর গ্রেড। যদি ফ্যাকাল্টি বলে যে আমি যে গ্রেড পাইছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডিন অলসো ক্যানট চেঞ্জ ইট, ইলিগাল, কেউ করতে পারবে না, কোনো সফটওয়্যার এটা অ্যালাউ করবে না। কারণ আপনি কোর্স করছেন আমার সাথে, আপনাকে ইভ্যালুয়েট করছি আমি, আমার সুপিরিয়র কেউ আইসা চাইলেই আপনার গ্রেড বদলাই দিতে পারবে না। তাহলে গ্রেড সাবমিশন ইজ অনলি গোল ফর ফ্যাকাল্টি,
It is irrelevant for any other user. আবার কিছু অ্যাক্টিভিটি থাকবে যেটা হয়তো কমন অ্যাক্টিভিটি, সেটা কারোরই গোল হবে না, সেটা গোলহীন প্রসেস হিসেবে থাকবে। হ্যাঁ, কিন্তু আবার কমন হইলেই যে গোল হতে পারবে না এমনও না। যেমন অ্যাপ্লাই ফর লিভ, অ্যাজ এ স্টুডেন্ট আপনি অ্যাপ্লাই ফর লিভ, অ্যাজ এ ফ্যাকাল্টি আই ক্যান অলসো অ্যাপ্লাই ফর লিভ। এটা তো কমন টাস্ক, বাট স্টিল ইট ক্যান বি গোল ফর বোথ অফ আস। তাহলে এটা তো আপনাকে সাবজেক্টিভলি জাস্টিফাই করতে পারতে হবে, and accordingly choose the goals. How many? 8 for each user. Now again, individually কাজটা হচ্ছে ঠিকই, কিন্তু গ্রুপের মধ্যে ডিসকাশন করতে হবে। ওকে, কারণ এখানে চুজ অ্যান্ড পিক কোনটা করলে সুবিধা হয়, কোনটার সাথে ডিপেন্ডেন্স। এখন দেখেন কেন ডিসকাশনটা দরকার। আপনি স্টুডেন্ট, ইউজার নিয়ে কাজ করছেন, আপনার নাম কি? ফাবিহা। Fabiha is responsible for implementing student user and the goals of the student user. তাহলে স্টুডেন্ট ড্যাশবোর্ডের জিনিসপত্র ফাবিহা ইমপ্লিমেন্ট করবে। আপনার নাম বলেন? ফাতিন is responsible for implementing faculty user. আচ্ছা, এখন ফাবিহা একটা গোল রাখছে যে ভিউ ট্রান্সক্রিপ্ট বা প্রিন্ট ট্রান্সক্রিপ্ট। ওনার ট্রান্সক্রিপ্ট লাগতেই পারে, কোথাও সিভি ড্রপ করছে ট্রান্সক্রিপ্ট দিতে হবে, লাগতেই পারে, বিভিন্ন কারণে ট্রান্সক্রিপ্ট লাগে। তাহলে যে স্টুডেন্ট ওনার একটা গোল, ভ্যালিড গোল হিসাবে উনি রাখছে। এখন কথা হলো যে আপনাদের গ্রুপের মধ্যে কোঅর্ডিনেশন নাই, মিটিং নাই, আলাপ আলোচনা নাই, যে যার মতো আছেন। তা আপনি কাজ আগায় নিয়ে যাচ্ছেন, ভিউ ট্রান্সক্রিপ্টের জন্য আপনি একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করছেন, এই সেই করছেন। এখন কথা হলো যে ওনারও তো ফ্যাকাল্টি ইউজারের 8টা গোল আছে, তো ওনার যে 8টা গোল তার মধ্যে গ্রেড সাবমিশন গোলটা নাই। উনি বলল স্যার তো 8টা রাখতে বলছে, আমি 8টা রাখছি। যদিও গ্রেড সাবমিশন একটা ইম্পর্টেন্ট গোল, কিন্তু স্যার তো বলে নাই যে এই গোলগুলোই রাখা লাগবে। স্যার বলছে পিক 8। তো ফ্যাকাল্টির জন্য আমি 20টা গোল বের করছি, ওখান থেকে আমি 8টা নিছি। এর মধ্যে গ্রেড সাবমিশন গোলটা আমি রাখিই নাই। তাতে তো আমার দোষ না, আমি তো 8টা গোল রাখছি, আমি রিকোয়ারমেন্ট ফুলফিল করছি। যদিও এটা লজিক্যাল হয়েছে কতটুকু সেটা অন্য ইস্যু। এখন গ্রুপ মেম্বারদের মধ্যে কোঅর্ডিনেশন না থাকার কারণে কি হবে, ওনার ভিউ ট্রান্সক্রিপ্ট কাজ করবে না। Why? View transcript করতে হলে grade লাগবে from the database. And who will create the grades in the database? Faculty user. While performing grade submission operation. So grade submission operation তো উনি রাখেই নাই ফ্যাকাল্টির মধ্যে। তাহলে গ্রেড জেনারেট হবে কিভাবে? আর গ্রেড জেনারেট না হলে ওনার ট্রান্সক্রিপ্ট, ভিউ ট্রান্সক্রিপ্ট অপারেশন কাজ করবে কিভাবে? So you will have interdependency. ইন্ডিভিজুয়ালি কাজ করলেও আপনাদের কাজের মধ্যে একজন আরেকজনের, একজন একটা ডাটা জেনারেট করুন, সেটা তার একজনকে ইউজ করতে হবে তার গোলের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে। তো তাহলে এটা গ্রুপ কোঅর্ডিনেশন, গ্রুপ ডিসকাশন। টিমে কাজ করা মানে এই না যে কাগজে কলমে টিম নিজের মতো কাজ করলাম, সেটা তো না। টিম ওয়ার্ক মানে টিমের মধ্যে টিম মিটিং হয়, ওকে, টিম ডিসকাশন হয়। এগুলো আপনারা নিয়মিত অফলাইনে না পারলে অনলাইনে করবেন, ওকে। টিম মেটরা সবার মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করে ফেলেন, ওকে। তাহলে আজকে গিয়ে ইউজার গুলো বের করবেন, অ্যাটলিস্ট গোলের ওয়ার্কফ্লো না হোক, গোলের টাস্ক গুলো আইডেন্টিফাই করেন। মানে নন গোল প্রসেস না, যেগুলো অ্যাকচুয়াল গোল সেগুলো ফর ইউর 2 ইউজার্স। তাহলে নেক্সট ক্লাসে এসে আমাকে একটু বললে, আমি মুখে একটু ফিডব্যাক দিলে জিনিসটা আগায় যাবে। এবং নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি টেমপ্লেটটা বুঝাই দিব, তাহলে পরে ঈদের বন্ধের মধ্যে কাজ করে আপনারা রিপোর্টটা বানায় ফেলতে পারবেন। ওকে, নেক্সট। এখন আপনারা আমাকে বলেন যে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, এইটা কি ধরনের অ্যাপ্লিকেশন হবে? ডাজ ইট হ্যাজ এ ফ্রন্ট এন্ড? উইল ইট হ্যাভ এ ফ্রন্ট এন্ড? না, আপনাদের যে কোর্স প্রজেক্ট বা আমাদের যে লার্নিং প্রজেক্ট গুলো হবে, উইল ইট হ্যাভ ফ্রন্ট এন্ড? ওকে। Did your project had front end in 1.1 or 2 or 3? No, sir. তাহলে আপনি ইনপুট দিয়েছেন কোথায়, আউটপুট দিয়েছেন কোথায়? ওকে, আচ্ছা, এটা দেখেন, আমি যদি আইরাসেই যাই, আবার আইরাসটাকে আমি এক্সাম্পল হিসেবে টেনে আনি সবসময়, কারণ আপনারা ফ্যামিলিয়ার উইথ দ্যাট। এই যে এখানে কি দেখা যাচ্ছে স্ক্রিনে, এই পুরো জিনিসটা আপনি কিসের মধ্যে দেখতে পাচ্ছেন? ব্রাউজারে। তার মানে এটা একটা ওয়েব পেজ। তাহলে আপনার এই ফ্রন্ট এন্ড হচ্ছে একটা ওয়েব পেজ, ব্যাক এন্ড হচ্ছে ডাটাবেস।
বা অ্যাপ্লিকেশন ডাটা। আপনার প্রজেক্টে অ্যাপ্লিকেশন ডাটা আছে, আইআরএস এর অ্যাপ্লিকেশন ডাটা, স্টুডেন্ট ইনফরমেশন, একজন এমপ্লয়ি জয়েন করলে তার ইনফরমেশন, একজন স্টুডেন্ট অ্যাডমিশন নিলে স্টুডেন্ট, একটা বই কিনলে একটা বুক ইনফরমেশন জেনারেট হবে, আপনি যখন বিল পে করেন একটা বিল ইনফরমেশন জেনারেট হয়, তাই না? তো এগুলো থাকবে। তাহলে এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশন গুলো 1 and CSC ডাটা স্ট্রাকচার কোর্স ইউ হ্যাভ ক্রিয়েটেড, দোজ আর কনসোল অ্যাপ্লিকেশন। ওকে, they did not have graphical user interface, but in our case we are going to develop a commercial application. So commercial application naturally, intuitively supposed to have a front end graphical user interface, otherwise it's not user friendly. So therefore we will choose a architecture that allows us to create an application having front end. Now front end can be 3 types: web page for web application, and the window for desktop application, and also for mobile application. সিন বলে এটাকে। ওকে, যেমন এটা হচ্ছে একটা ওয়েব পেজ, আবার আপনার এই ক্যালকুলেটর, এটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে সিন, বা মোবাইল অ্যাপ্লিকেশন, ওটাকে সিন বলে। সিন, নাটকের সিন, সিন ক্রিয়েট করে না, সেই সিন। ওকে, তো বলো না তুমি একটা বিশাল সিন ক্রিয়েট করে ফেলছো, সেরকম একটা সিন মানে একটা ভিজুয়াল একটা, যেটা একটা উইন্ডোর মধ্যে কন্টেন্ট করা হয়। সো মোবাইল অ্যাপ্লিকেশন আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য আমাদের সিন, আর ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ওয়েব পেজ। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড তো সবগুলোই ডাটাবেস। ওকে, এখন ইউ হ্যাভ এ মেজর কোর্স অন ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর মোবাইল অ্যাপ্লিকেশন। তাহলে আপনারা এই দুইটা কোর্সে ইউ উইল বিল্ড ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন। দ্যাট ইজ ওয়াই এই কোর্সে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করি উইথ ফ্রন্ট এন্ড, লাইক ক্যালকুলেটর, লাইক আপনার ভিএস কোড বা এই যে ইনফ্লিজে, ইটসেলফ ইজ এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন, তাই না? নোটপ্যাড ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো তাহলে আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করবো। আমাদের লার্নিং প্রজেক্টগুলো ডেস্কটপ অ্যাপ্লিকেশন হবে, প্লাস আপনাদের যে লার্জ প্রজেক্ট, কোর্স প্রজেক্ট, টিম প্রজেক্ট, ওইটাও ডেস্কটপ অ্যাপ্লিকেশন হবে। ওকে, এখন আমরা আগানোর আগে আমাকে কিছু নাম দেন তো। নেম 3 ওয়েব অ্যাপ্লিকেশনস দ্যাট উই ইউজ অন এ রেগুলার বেসিস। গুগল কি সার্চ ইঞ্জিন, গুগল সার্চ। ওকে, জিমেল, তারপর গুগল ক্লাসরুম, ফুড পান্ডা। ওকে, so you know it. Name 3 desktop applications. Calculator, VS Code, IntelliJ, IDE বলতে যেগুলো বুঝি আমরা। তারপর মাইক্রোসফট অফিস মানে ওয়ার্ড, এক্সেল, তারপরে এই যে আমি রেকর্ড করছি OBS, এগুলো সব হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন। মোবাইল অ্যাপ্লিকেশন নাম বলেন কয়েকটা। মানে যে এটার অ্যাপ আপনি মোবাইলে ইনস্টল করতে পারেন, ওগুলো তো মোবাইল অ্যাপ্লিকেশন। পাঠাও, দারাজ, ইনস্টাগ্রাম, এটসেট্রা। এমন কিছু অ্যাপ্লিকেশন বলেন তো যে হ্যাজ অল 3 ভার্সনস। Zoom has desktop version, web version, as well as mobile version. WhatsApp, Messenger কি ডেস্কটপ আছে? Adobe Acrobat. ওকে, তো তাহলে কমার্শিয়ালি সাকসেসফুল যত অ্যাপ্লিকেশন দেখবেন গ্লোবালি, যেগুলো মিলিয়নস, ক্লোজ টু বিলিয়নস ইউজার, সব 3টা প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ্লিকেশন আছে। And interestingly, তাদের ব্যাকএন্ড কিন্তু সবার জন্যই এক, সেম ব্যাকএন্ড ইউজ বাই ডিফারেন্ট ফ্রন্ট এন্ড। তাহলে ইউজারকে সে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। ওকে, বাট আমরা সেটা করবো না, আমরা শুধু ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কনফাইন্ড। ঠিক আছে, সময় আছে? আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম যে আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন হবে রান করে। আজকে কিন্তু সময় নাই, নেক্সট ক্লাসে আমরা এটা করব। কিন্তু একটা জিনিস শুধু দেখাই দেই যাওয়ার আগে,
you need to understand something called MVC framework architecture. The model view controller architecture is a software design pattern that divides an application into three interconnected components: the model, the view, and the controller. Okay? Now view হচ্ছে যেটা ভিউ করি আমরা, এই যে এটা একটা ভিউ, তো এটা একটা HTML ফাইল হতে পারে। HTML মানে hypertext, now it's not a programming language, so it cannot do any computation. What it does, it actually marks the content, যে কোথায় অর্গানাইজ হবে, কোথায় দেখাবে, কিভাবে দেখাবে, বোল্ড হবে না ইটালিক হবে, কালার কি হবে, ফন্ট বড় হবে না ছোট হবে, ইমেজের লিঙ্ক কি হবে, এইসব মানে কন্টেন্টকে মার্ক করে। So it's a markup language, tag based. It's not a programming language. HTML এর কোড দেখে অভ্যস্ত কে কে একটু দেখেন তো, হাত তুলেন তো দেখি। You have seen the HTML code. হ্যাঁ, মানে HTML কোড দেখতে কেমন, এটা দেখছেন সবাই? ট্যাগ দেওয়া থাকে না? ওকে, তো HTML কোডে যেমন ট্যাগ থাকে, আমাদের যে ফ্রন্ট এন্ড হবে এটাও কিন্তু HTML এর মতোই FXML। ওকে, এটাও ট্যাগ বেসড ফাইল। এখন এই যে কথা একটু বন্ধ রাখেন, HTML তো আমরা বুঝলাম, HTML এর এক্সটেন্ডেড ভার্সন হলো XML, এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সো ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ট্যাগ। আর FX লাইব্রেরিতে, জাভা FX লাইব্রেরিতে এই ট্যাগগুলো ক্রিয়েট করা আছে XML বেসড, এই জন্য এদেরকে বলা হয় FXML। তাহলে FXML ফাইল is similar to HTML file. HTML files are loaded in browser, FXML file loaded in window. ওকে, আপনার যে নেটিভ উইন্ডো আছে অপারেটিং সিস্টেমে, সেই নেটিভ উইন্ডোতে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, না, XML এর উপর বেস করে FX লাইব্রেরিতে যে ট্যাগগুলো ক্রিয়েট করা হচ্ছে, FX লাইব্রেরির XML ট্যাগ, এই জন্য FXML। XML তো আপনাকে ফ্রিডম দিচ্ছে টু ক্রিয়েট ইউর ওন ট্যাগ, এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো FX লাইব্রেরি ডেভেলপার যারা, তারা অলরেডি এই ট্যাগগুলো তৈরি করে রেখেছে তাদের লাইব্রেরি। না, আমরা FXML করব। হ্যাঁ, তাহলে আমাদের যে FXML ফাইল বা আপনি ব্রাউজারে যেটা HTML ফাইল, সেটা হচ্ছে আপনার ভিউ, দ্যাট ইজ ইউর ভিউ। আর আমার অ্যাপ্লিকেশন ডাটাকে আমি কিভাবে অর্গানাইজ করব, কিভাবে মডেলিং করব, এইটা আমি আসলে কিছু ক্লাস তৈরি করব টু রিপ্রেজেন্ট মাই অ্যাপ্লিকেশন ডেটা। এখন একটা জিনিস আজকে সময় না কম, ইন্ট, হোয়াট ইজ ইন্টিজার, হোল নাম্বার, ফ্লোট, ফ্র্যাকশন, রাইট? এগুলো হচ্ছে বেসিক ডাটা টাইপ যেটা কম্পাইলার অলরেডি জানে। The types which is known to compiler are called primitives, basic data type. কিন্তু application data are always not primitive. Rather, they have complex characteristics. Student information, এটা একটা application data. Bill is an application data, but bill is not an integer. Bill is not even a string. It's a combination of micro information, right? তো তার মানে আমাকে তখন এই ক্লাস বানাতে হচ্ছে, ক্লাসের ভেতরে আমি অনেক অ্যাট্রিবিউট রাখতে পারি, ওই ভ্যালুগুলো তখন আমি ক্লাসের ভেতরে রাখতে পারি। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, আমাকে একটু রিমাইন্ডার দিন। ওকে, এই কথাটা বলার উদ্দেশ্য, এখন শর্টকাটে বলার উদ্দেশ্য হলো এই অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিছু ক্লাস বানাবো। যেমন আইরাসের জন্য যে স্টুডেন্ট যদি অ্যাপ্লিকেশন ডাটা হয়, একটা স্টুডেন্ট জয়েন করলে তার একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি হবে। অবজেক্ট মানে ক্লাসের ভেরিয়েবল, ক্লাসও একটা টাইপ, ইউজার ডিফাইন টাইপ, কমপ্লেক্স টাইপ, কাস্টম টাইপ, ওইটার ভেরিয়েবল হচ্ছে অবজেক্ট। তাহলে আমার একটা নতুন স্টুডেন্ট যখন জয়েন করবে, তখন আমি একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করে ডাটাবেজে রাইট করব। তা আমার একটা নতুন ফ্যাকাল্টি জয়েন করলে একটা ফ্যাকাল্টি অবজেক্ট তৈরি হবে। তো ইউজার যারা আছে, ইউজার ইনফরমেশন ইজ মাই অ্যাপ্লিকেশন ডেটা, বাট দেয়ার আর মেনি নন ইউজার ইনফরমেশন, সেগুলো অ্যাপ্লিকেশন ডেটা। একটা বই কিনলে একটা বুক অবজেক্ট তৈরি হবে, একটা কোর্স ইউজিসি অ্যাপ্রুভাল দিলে নতুন কোর্স, একটা কোর্স অবজেক্ট তৈরি হবে। তাহলে আমার এই যে কম্পিউটার, ফার্নিচার, ভেহিকেল, ওকে, ল্যাপটপ, বুক, কোর্স, অফার্ড কোর্স, বিল, নোটিশ, তাই না, এগুলো সবই আমার অবজেক্ট, ক্লাসের অবজেক্ট তৈরি হবে। তাহলে এই ক্লাসের অবজেক্টগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে, সেটা হচ্ছে মডেল।
মডেল আর ভিউ পেলাম। এখন আপনি ইউজার হিসাবে ইউজার অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। ইউজার অবজেক্ট ডাটাবেজে ঘুমিয়ে আছে। ইউ ক্যান অনলি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ভিউ। আপনি এখানে কিছু করতে পারেন, এখানে কিছু করতে পারেন, এখানে কিছু করতে পারেন। All you can do as a user is interact with the view. You cannot touch the database from here. Yes, sir. এখানে আপনি ইন্টারঅ্যাক্ট করবেন, তার রেসপন্স হিসাবে সে মডেলকে ম্যানিপুলেট করবে। মডেল ইনফরমেশন, মডেল ডেটা মানে আপনার ওই ক্লাসের অবজেক্ট যেগুলো আপনি ডাটাবেজে রাখছেন। তাইলে এই ডাটাবেজের সাথে অ্যাপ্লিকেশন ডাটার সাথে অ্যাপ্লিকেশন ডাটাকে প্রসেস করার লাগতে পারে বেসড অন হোয়াট ইন্টারাকশন ইউ ডু। তাহলে এটা করার জন্য ব্রিজ হিসাবে যে কোডটা এক্সিকিউট হয় সেটা একটা ফাংশন, আর ক্লাসের মধ্যেও ফাংশন থাকতে পারে। তাহলে যে ক্লাসে ওই ফাংশনগুলো থাকবে দে অ্যাকচুয়ালি ইভেন্ট হ্যান্ডলার ফাংশন। আপনি মাউস ক্লিক করতেছেন, দ্যাটস অ্যান ইভেন্ট। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো ডিটেল কথা বলবো। বাটনের উপরে মাউস ক্লিক করলাম, তাহলে এই বাটন হচ্ছে আমার ইভেন্টের সোর্স, আর মাউস ক্লিক হচ্ছে ইভেন্ট। তাহলে আমি যদি ডিসাইড করে রাখি যে এই বাটনে যখন একটা মাউস ক্লিক হবে তখন আমাকে একটা রেসপন্স করতে হবে, সেই রেসপন্সটাকে অ্যাকর্ডিং টু দিস বাটন লগ ইনটা চেক করা, তাহলে তখন আমাকে ডাটাবেজে গিয়ে ইউজার অবজেক্টগুলো থেকে আইডি পাসওয়ার্ড ম্যাচ করাইতে হবে। তাহলে এই কাজটা করার জন্য যে মেথডস গুলো সেগুলো যে ক্লাসে থাকে সেটা হচ্ছে কন্ট্রোলার ক্লাস। তাহলে আমার যদি 50টা মডেল ক্লাস থাকে, আমার 8টা ইউজার বা 20টা ইউজার, 20টা নন ইউজার অ্যাপ্লিকেশন ডেটা, তাহলে 40টা ক্লাস হয়ে গেল। এগুলো হচ্ছে মডেল ক্লাস। আমি ফ্রন্ট এন্ডে ভিউ বানাইছি 100টা, তাহলে 100টা এফএক্সএমএল ফাইল, 100টা এফএক্সএমএল ফাইলের ইন্টারাকশন রেসপন্ড করার জন্য 100টা কন্ট্রোলার ক্লাস। তাহলে এই হচ্ছে 3টা ক্যাটাগরি, যে মডেল, ভিউ, কন্ট্রোলার। তাহলে আমাদের প্রজেক্ট এফএক্সএমএল প্রজেক্ট, এখানেও মডেল, ভিউ, কন্ট্রোলার। আমি মডেলটা ধরেন আমি এখন বললাম যে অ্যাড নিউ স্টুডেন্ট, ঠিক আছে, ঠিক আছে। ধরেন আমি যদি এখন আপনাকে দেখাইতেই চাই, দেখেন ওকে, এটা একটা মিনি আইরাস যেটা আমি ক্লাসে ডেমো হিসেবে ইউজ করি। সেখানে কোথাও একটা এরর হচ্ছে, বেশি আছে না? ওকে, তো এখন ধরেন আমি যদি সিআইটিএস অ্যাডমিনের একটা গোল হচ্ছে অ্যাড নিউ ইউজার, তাহলে আমি এখানে অ্যাড নিউ ইউজারের জন্য আমি এখন ইউজার তো যে কেউ হইতে পারে, কিন্তু কমন কিছু অ্যাট্রিবিউট থাকবে, যেমন আইডি, ধরেন দিলাম আইডি, নেম, ইমেল দিলাম সামথিং, পাসওয়ার্ড দিলাম সামথিং, ডেট অফ বার্থ দিলাম সামথিং। আমি এখানে কোনো ভ্যালিডেশন করতেছি না যে ভ্যালিড কিনা, জাস্ট দিচ্ছি আর কি। ওকে, মেইল। এখন এই ইউজার টাইপ কি হবে, আমি বললাম স্টুডেন্ট, তাহলে এই যে এখন মেজর, মাইনর, অ্যাডভাইজার। বা আমি যদি বলি ফ্যাকাল্টি, তাহলে যে ফ্যাকাল্টি ট্যাবে গেলে এই যে ডেজিগনেশন, ওকে, ধরুন আমি বললাম যে প্রফেসর, ওকে, ডিপার্টমেন্ট তো ধরেন বিবিএ, ঠিক আছে, পাবলিকেশন আছে ধর মনে করেন যে 9টা, স্যালারি মনে করেন ফর এক্সাম্পল। তাহলে এই যে এখানে ক্রিয়েট করলে এখন আমার একটা ফ্যাকাল্টি অবজেক্ট তৈরি হবে না, তৈরি ডাটাবেসে যাবে না। সো আই এম ম্যানিপুলেটিং দ্য মডেল বাই ক্লিকিং দিস বাটন। তাহলে এই বাটন ক্লিকের রেসপন্স হিসাবে একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড থাকবে ইন দ্য কন্ট্রোলার ক্লাস।
ইন্টারাকশনের উপর ডিপেন্ড করছে কি ইভেন্ট আমি ট্রিগার করছি কোন নোডের উপরে, এই বাটন নোডের উপরে আমি ট্রিগার করছি। এটা নিয়ে আজকে সময় নাই তো, এই জন্য আজকে এটা নিয়ে ডিসকাশন শেষ হবে না, এই জন্য আজকে আমরা এখানে শেষ করি।